আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলা নাটকটা সম্পূর্ণটা সুন্দর করে বুঝিয়ে দিব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো শুরু করা যাক। নাটক সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। এটা হচ্ছে তোমাদের একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর উপযোগী সংস্করণ। তো দেখো, ফার্স্টেই নাট্যকার পরিচিতি। সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন কত সালে? 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। তো এটাকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। মূলত একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে ছিল তার স্বচ্ছন্দ পদচারণা। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকের মিলনক্ষেত্র। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করায় এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষাজীবন শুরু হয় তৎকালীন খুলনার বর্তমানে সাতক্ষীরা তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে, পূর্ব নাম রিপন কলেজ, অধ্যয়ন করেন। তাহলে দেখো, সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে, পূর্ব নাম রিপন কলেজ, অধ্যয়ন করেন। শিক্ষাজীবন সমাপ্ত হবার পর 1941 সালে থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন তিনি। আমাদের সংগ্রাম চলবেই, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনার স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবে বিশেষভাবে সমাদৃত ছিলেন। সিরাজউদ্দৌলা ছাড়াও তার আরও যেসব বিখ্যাত নাটক রয়েছে তাদের মধ্যে মাকড়সা 1960, শকুন্ত উপাখ্যান 1962 এবং মহাকবি আলাওল 1966 বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। 1975 সালের 5ই আগস্ট তিনি
ঢাকায় মৃত্যুবরণ করেন। 1975 সালের 5ই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নাটকের সংজ্ঞার্থ, বৈশিষ্ট্য ও বিচিত্র। সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণী হল নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হল অ্যাকশন তথা কিছু করে দেখানো। বাংলা নাটক, নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ নড়াচড়া করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে। বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল। তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চনির্ভর নাট্য বৈশিষ্ট্যই কেবল বিবেচনা করা হবে। প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্প্রীতি থাকে। এতে কৌশলবগন দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। সাধারণভাবে নাটকে যে 4টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হল কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ ও পরিপ্রেক্ষিত। একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী, কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস প্রায় নাটকে। এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য, গীত, আবহ সঙ্গীত, শব্দ সংযোজন, আলোক সম্পাদ, মঞ্চকৌশল প্রভৃতি। তবে এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র। 2000 বছরেরও বেশি বয়সী এই শিল্প মাধ্যমে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। অ্যারিস্টটল কিংবা শেক্সপিয়ারের কালে সময়ের ঐক্য, স্থানের ঐক্য ও ঘটনা ঐক্য নিশ্চিত করা ছিল। নাটক রচনার পূর্বশর্ত কিভাবে কাহিনীর ক্রমব্যাপ্তি, চূড়াস্পর্শী নাট্যোদ্ধ, গ্রন্থিমোচন এবং যবনিকাপাত এর মধ্য দিয়ে ধাপে ধাপে নাটক শুরু থেকে সমাপ্তির পথে এগিয়ে যাবে, তাও ছিল বিশেষভাবে কাঠামোবদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে মানুষের জীবন পাল্টাচ্ছে। নাটক যেহেতু জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিচ্ছবি, সেহেতু এই রূপশ্রেণীর মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও এতে নানাবিধ পরিবর্তন এসেছে। আধুনিক কালে অনেক নাটকে কোনো বৃত্ত থাকে না, কেবল একটি চরিত্র নিয়ে রচিত হয়েছে অসংখ্য সফল নাটক। এমনকি সংলাপ ছাড়াও নাট্য নির্মাণ অসম্ভব নয়। তবে উল্লেখিত কাঠামোবদ্ধ বৈশিষ্ট্যগুলো একজন নাট্যকারের পক্ষে যথার্থভাবে আয়ত্ত করা সম্ভব হলেও কেবল নাটকের সংগঠনে বিচিত্র মাত্রা যোজনা করা সম্ভব। নাটকের সঙ্গে অন্যান্য সাহিত্য মাধ্যমের পার্থক্য কী
তা নিয়ে প্রাচীনকাল থেকেই আলোচনা হয়ে আসছে। মহাকাব্য ও নাটকের পার্থক্য নিয়ে গ্রিক সাহিত্যিকগণ আলোচনা করে গেছেন। নাটকের সঙ্গে যে সাহিত্য মাধ্যমের সম্পর্ক সবচেয়ে নিবিড়, সেই উপন্যাস থেকে নাটক কিভাবে স্বতন্ত্র, সেই বিষয়েও নানা মনীষী আলোকপাত করেছেন। তবে উপন্যাস ও নাটকের পার্থক্য একসময় যত প্রকটই থাকুক, উপন্যাস রীতির পরিবর্তন সমাধানের যে অসামান্যতা এসেছে, তাতে বর্তমানকালে নাটক ও উপন্যাস একে অপরকে নানাভাবে পরিপূর্ণ করেছে। প্রসঙ্গত নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়। কাহিনী, চরিত্র, সংলাপ এবং গতি নাটক ও উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য। মানব মনস্তত্ত্ব, প্রেম, মহত্ত্ব, দেশ, ঈর্ষা, লোভ ও অন্যান্য মৌলিক প্রবৃত্তিসমূহের দণ্ডজটিল উপস্থাপন উভয় শিল্পের প্রতিপাদ্য বিষয়। এই দুই শিল্প মাধ্যমেই মিলনান্ত কিংবা বিয়োগান্ত কিংবা উভয়ের সমন্বিত পরিমাণ দেখতে পাওয়া যায়। উভয় সাহিত্য রূপশ্রেণী কেবল পাঠের অধ্যয়ন করে মধ্য দিয়েও সিদ্ধ উদ্দেশ্যের রচিতার্থ দান করতে পারে। এ সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বলা যায় যে নাটক একটি বিশেষ শিল্পরীতি, যা উপস্থাপনা ক্রিয়া সংলাপ ভিত্তিতে উপন্যাস থেকে তাৎপর্যপূর্ণভাবে পৃথক। বলা যেতে পারে নাটক সাহিত্য হয়েও এর চেয়ে আরও বেশি কিছু। এর সঙ্গে দর্শকের রুচি, চাহিদা, রঙ্গমঞ্চের ব্যবস্থাপনা ও অভিনয় কৌশল অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। প্রথাগতভাবে নাটকে ঘটনা সন্নিবেশকল্পে একটি বিশেষ রীতি অনুসরণ করা হয়। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ঘটনার বিকাশ থেকে পরিণত ধাপে ধাপে সংঘটিত হতে থাকে। বলা প্রয়োজন যে নাটকের শুরুতেই একটি দ্বন্দ্বের আভাস দেয়া থাকে, যা মূলত নাটকটিকে পরিণতিমুখী করে তুলবার বিষশক্তিকে ধারণা করে। নাটক যত এগিয়ে যায়, সেই দ্বন্দ্ব ক্রমে ক্রমে ঘনীভূত রূপ লাভ করে একটি উত্তুঙ্গ অবস্থানে পৌঁছায়। আসলে নাটকের এই দ্বন্দ্ব নিজ গতিপথের দিক থেকে বিপরীতমুখী প্রবণতায় প্রতিভাত সত্যগুলিকে রূপ দিতে সাহায্য করে। তাই বলা যায় যে দ্বন্দ্ব সৃষ্টি এবং তার শিল্প সফল পরিসমাপ্তি নাটকের বিশেষ লক্ষণ। নাটকের শ্রেণী বিভাগের বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন সম্ভব। তবে মুখ্যত নাটককে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি এবং প্রহসন, এই 5 ভাগে ভাগ করা যায়। এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখ্যত নাটককে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি এবং প্রহসন, এই 5 ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বোচ্চ আসন প্রদান করা হয়েছে। এমনকি কখনো কখনো নাটক বলতে ট্র্যাজেডিকেই বোঝানো হয়েছে। প্রথমেই ট্র্যাজেডি বিষয়ে সাধারণ ধারণা অর্জন করা প্রয়োজন। ট্র্যাজেডি দেব-দেবীর উদ্দেশ্যে ছাগল, ভেড়া প্রভৃতি বলি দেয়া উপলক্ষে অনুষ্ঠিত অভিনয় থেকে ট্র্যাজেডির জন্ম হয়েছে বলে মনে করা হয়। তবে ট্র্যাজেডি নাটকের মূলে রয়েছে ব্যক্তি আত্মার দ্বন্দ্ব, বিক্ষুব্ধ তীব্র যন্ত্রণা আর হাহাকার। ট্র্যাজেডির সংজ্ঞার্থ প্রদান করতে গিয়ে অ্যারিস্টটল যা বলেছে
তা আজও সাহিত্যের সমালোচনায় বিশেষভাবে প্রতিধানযোগ্য। এস বুচার অনূদিত অ্যারিস্টটল তার পিওট্রিক্স 350 খ্রিস্টপূর্বাব্দ গ্রন্থে বলছেন, ট্র্যাজেডি দেন ইজ অ্যান imitation of an action that is serious, complete, and of a certain magnitude in language, implicit with its kind of article ornament, the several kinds being found in separate parts of the play, in the form of action, not of narrative, through pity and fear, effecting the proper purgation of this emotion. নায়ক কিংবা নায়িকা মুখ্য করুন রস পরিবেশন ট্র্যাজেডির ধর্ম। এখানে রসই প্রধান। ট্র্যাজেডির ধর্ম হলো কোনো জটিল ও গুরুতর ঘটনার আশ্রয়ে বিশেষ ধরনের রস সঞ্চার বা আমাদের অনুভূতিকে অনুভূতপূর্ব আবহে আলোড়িত করবে। এটি জৈব ঐক্যবিশিষ্ট হবে, অর্থাৎ এর একটি একক অটুট আকার থাকবে, সেই সঙ্গে এর ভাষা হবে সাঙ্গীতিক গুণ সম্পন্ন। তত্ত্বপূর্ণ কাহিনীর এতে বিশেষ ভূমিকা থাকলেও গঠনগত দিক থেকে এতে নাট্যিক বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। সর্বোপরি তা একদিকে দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার করবে, আবার অপরদিকে এক ধরনের প্রশান্তিও জাগাবে। কেননা নাটকের শত বিপর্যয় সত্ত্বেও নায়কের যে সুদৃঢ় মহিমান্বিত অবস্থান রূপায়িত হবে তা দর্শককে বিস্ময়ঘন আনন্দ প্রদান করবে। একই সঙ্গে যে বিপর্যয় দর্শক দেখবেন তা তাকে এই বলে স্বস্তি দেবে যে অন্তত দর্শকের নিজের জীবনে তা ঘটেনি। এতে দর্শকের ভাবাবেগের মক্ষম বা বিশেষ প্রবৃত্তির পরিশোধন ঘটাবে। প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে নিয়তির বিশেষ ভূমিকা বিদ্যমান। মানুষ দৈবের কাছে এতটা অসহায়, দৈবের দুর্বিপাকে মানুষ কিভাবে চরম হতভাগ্য হিসেবে প্রতীয়মান হয় এবং বেঁচে থেকে মৃত্যুময় যন্ত্রণা ভোগ করে, তাই নানা বৈচিত্র্যকে গ্রিক ট্র্যাজেডিতে শিল্পরূপ লাভ করেছে। এই নিয়তি অতীতে জ্ঞাত বা অজ্ঞাত সারে কোনো মানুষের দ্বারা সংঘটিত কোনো অপরাধের শাস্তিস্বরূপ তাকে গ্রাস করে, যাকে গ্রিক ট্র্যাজেডিতে বলা হয়েছে নেমেসিস, অর্থাৎ মানুষ কোনোভাবেই নেমেসিসকে এড়াতে পারে না। এই বিশাল গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী সাধারণভাবে হত্যা, মৃত্যু, ভাগ্য বিপর্যয়, ভ্রান্তি এইসব উপাদানেই প্রাচীন ট্র্যাজেডি সমর্থন লাভ করেছে। তবে এতে মানুষের সত্তার স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অস্বীকৃত। এই প্রবণতাকে বেরিয়ে এসে ইংরেজ নাট্যকার শেক্সপিয়ার ট্র্যাজেডির এক ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেন এবং আজ পর্যন্ত এই আদর্শই বহু বিচিত্র নাট্যিক কাঠামোকে আশ্রয় করে ব্যবহৃত হয়ে আসছে। শেক্সপিয়ারের নায়ক নায়িকা চরম মৃত্যু যন্ত্রণাও নিপাতিত করে, অর্থাৎ দৈব নয়, মানুষের দুর্ভাগ্যময় পরিণতির কারণ মানুষ নিজেই। এই চিরায়ত সত্য দর্শক শেক্সপিয়ারীয়
ট্র্যাজেডির মাধ্যমে বারবার উপলব্ধি করে। তবে যে ধরনের ট্র্যাজেডিই হোক না কেন, নায়ক কিংবা নায়িকার দুর্ভোগ বা সাফারিংস সমভাবে পরিলক্ষিত হয়, আর এর মধ্যে দিয়ে ট্র্যাজেডি ভয়াবহতা মিশ্রিত করুণ স্বর সৃষ্টি করে। সফোক্লেস রচিত আন্টিগোনে ওডিপাউস ইসকাইলাসের আগমন, শেক্সপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ প্রভৃতি বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি নাটক, কমেডি। আমরা এখানে বলেছিলাম মুখ্যত নাটককে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি এবং প্রহসন 5 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা ইতিমধ্যে বুঝলাম ট্র্যাজেডিটা কী। এবার আমরা কমেডি। আচ্ছা, ট্র্যাজেডির থেকে আমরা তাহলে কী বুঝতে পারলাম? আমরা ট্র্যাজেডি থেকে এটাই বুঝতে পারলাম যে যখন কোনো নাটক বা কোনো দৃশ্য আমরা দেখব, সেখান থেকে আমাদের নিজেদের জীবনকে আমরা প্রতিহিত করব যে এই জিনিসটা কি আমাদের জীবনে ঘটেছে কিংবা ঘটেনি। আমরা তাদের সেই অনুভূতিটাকে নিজেদের ভিতরে নিতে পারবো। আমার জীবন এরকম না, এটার থেকে ভালো, মানে এই যে আমাদের ভাবনা, অনুভূতি, এটা হচ্ছে ট্র্যাজেডি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে ট্র্যাজেডিটা কি। আশীর্বাদ আমরা কমেডিটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমরা ট্র্যাজেডি বিষয়টা বুঝেছি। আমরা আগামী পর্বে কমেডি বিষয়টাই বুঝিয়ে দেব। সেই জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আগামী পর্বে দেখার জন্য রেডি থেকো। ধন্যবাদ।